ডিয়ার স্টুডেন্টস, স্বাগত আবার তোমাদেরকে অনলাইন ক্লাসে। এবং আশা করছি সবাই ভালো আছো। যে স্পেশাল ক্লাসগুলো তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, মূলত সেগুলো শর্ট সিলেবাস সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া এবং বিশেষ কিছু প্রবলেম বা পুরো সিলেবাসের উপর কিছুটা হাইলাইট করা, সেই উদ্দেশ্যেই এই বিশেষ ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। তো গত ক্লাসে তোমাদের সঙ্গে ফার্স্ট পেপার অংশটা নিয়ে ডিসকাস করেছি, শর্ট সিলেবাস, সেখান থেকে কোন কোন টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বে সেই বিষয়গুলো। তো আজকের ক্লাসে সেকেন্ড পেপার অংশটা নিয়ে একটু আলোচনা করব, যেহেতু সিলেবাস সম্পর্কেই অনেকের কনফিউশন রয়ে গেছে। তো ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারেও তোমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। মূলত চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা, চ্যাপ্টার 3 চলতড়িৎ, চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান, চ্যাপ্টার 8 রয়েছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আর চ্যাপ্টার 10 রয়েছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। তো মূলত চ্যাপ্টারগুলো এমনভাবে হাইলাইট করা হয়েছে যে তোমাদের এইচএসসির পরে হায়ার সেকেন্ডারি লেভেলে যদি ফিজিক্স নিয়ে বা ফিজিক্স রিলেটেড সাবজেক্ট নিয়ে, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স ইত্যাদি বিষয় নিয়ে পড়ালেখা করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এই সিলেবাস থেকে যেই কন্টেন্টগুলো একেবারে জানতেই হবে, মূলত সেই কন্টেন্টগুলো নিয়েই তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। যেমন প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, তৃতীয় অধ্যায় চলতড়িৎ অর্থাৎ সার্কিট রিলেটেড ব্যাপার স্যাপার, সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান, সেখানকার ব্যতিচারের প্রকারভেদ বা ব্যতিচারের কি কি ফরম্যাট দেখি আমরা, অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের ভিত্তিতে, এবং দশম অধ্যায় তো লজিক গেট বলো, নাম্বার সিস্টেম বলো, ট্রানজিস্টর বলো কিংবা ডায়োড বলো, এই জিনিসগুলো নিয়ে কাজ। যদি হায়ার স্টাডিজে গিয়ে ফিজিক্স নিয়ে পড়তে চাও, এই জিনিসগুলো তোমার জানতেই হবে। তো সে কারণে এই টপিকগুলোই ইনক্লুড করা হয়েছে তোমাদের সিলেবাসে। আমি ফার্স্ট পেপারের যেভাবে ডিসকাস করেছি সেভাবে বই থেকে, তোমাদের যে বইটা আমরা ক্লাসে ফলো করেছি অর্থাৎ জাকারিয়া তৌহিদ এবং শামসুর রহমান সেলুসারের যে বইটা, সেখান থেকে যে কোনো বই হতে পারে রেফারেন্স বই হিসেবে আমি সেই বইটা যেহেতু তোমাদের ক্লাসে ফলো করেছি, সেই বই থেকেই টপিকগুলো নিয়ে একটু ডিসকাস করছি। একেবারে প্রথমে রয়েছে তাপমাত্রা পরিমাপের নীতি। এই চ্যাপ্টারটা শুরু, তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারের শুরুতে, যেখানে উষ্ণতা ভিত্তিক পদার্থ, উষ্ণতা ভিত্তিক ধর্ম ইত্যাদি বিষয়গুলো তোমরা জেনেছো। তাপীয় সমতা রয়েছে, অর্থাৎ একটা টপিকের আলোকে যা যা বিষয় রয়েছে সবগুলোই কিন্তু দেখতে হবে। যেমন তাপমাত্রা পরিমাপের নীতি, এই টপিকের আলোকে উষ্ণতামিতি পদার্থ, উষ্ণতামিতি ধর্ম রয়েছে। তাপীয় সমতা, তাপগতিবিদ্যার 0তম সূত্র রয়েছে, সেই সূত্র। সেকেন্ড যে টপিকটা তাপমাত্রার ধারণা, তো তাপমাত্রার ধারণা বললে খালি তাপমাত্রার সংজ্ঞা তো নয়, তাপমাত্রার বলতে কি বোঝায়, তাপমাত্রার নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, সেগুলো রয়েছে। তাপমাত্রার বিভিন্ন স্কেলের ব্যাপারটা তোমাদের সিলেবাসে, শর্ট সিলেবাসে সরাসরি বলা হয়নি, কিন্তু তাপমাত্রার ধারণা যখন বলছে, তাপমাত্রার বিভিন্ন স্কেলের ব্যাপারটা কিন্তু এমনি চলে আসে। তো স্কেলের এই টপিকটা অ্যাভয়েড করবে না, আশা করছি স্কেলের এই টপিকটা সহ পড়বে। তাপমাত্রার বিভিন্ন স্কেল, সেই জিনিসটা যেহেতু এই রিলেটেড ম্যাথ রয়েছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেল, এই 3টা স্কেলের যে সম্পর্ক সেটা সহ পড়বে, সেটা অ্যাভয়েড করবে না। এবং তারপরে রয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যা কথাটা বা তাপগতিবিদ্যা বললেই প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের কনসেপ্ট চলে আসে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যায় আমরা ক্লসিয়াসের যে বিবৃতি পাই, সে ব্যাখ্যাটা পাই, সেটা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার রয়েছে, এই টপিকটাও সরাসরি রয়েছে। তো এই প্রথম সূত্রের ব্যবহারে 4টা প্রক্রিয়া আমরা দেখেছি: সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বলার অপেক্ষা রাখে না যে
চারটা প্রক্রিয়ার মধ্যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কতটা ইম্পর্টেন্ট, এবং এই রুদ্ধতাপীয় এবং সমষ্ণ প্রক্রিয়া রিলেটেড যা যা রয়েছে সব কিছুই পড়তে হবে। যে বিভিন্ন সম্পর্কগুলো, তাপমাত্রা, আয়তনের সম্পর্ক, চাপ, আয়তনের সম্পর্ক, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বিভিন্ন সম্পর্কগুলো যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়বে। রুদ্ধতাপীয় রেখা, সমষ্ণ রেখা, রুদ্ধতাপীয় রেখা বেশি খাড়া হয় কেন হয়, সেই জিনিসগুলো রয়েছে, দুইটার বৈশিষ্ট্য রয়েছে, সেই জিনিসগুলো পড়তে হবে। তাপীয় সিস্টেম, সিস্টেম বলতে আমরা কি বুঝি, কত ধরনের সিস্টেম রয়েছে সেটা এমসিকিউর জন্য আসে। উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন সিস্টেম, সেই সিস্টেমগুলো এই টপিকটা যেহেতু রয়েছে এক্সাম্পল সহ অর্থাৎ প্রকার সহ সেটা পড়বে। অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়, অভ্যন্তরীণ শক্তি, নির্ভরশীলতা ইত্যাদি বিষয় রয়েছে। অর্থাৎ সহজ কথা আমি যদি বলতে চাই যে ফার্স্ট চ্যাপ্টার বা তাপগতিবিদ্যা তোমার এই শর্ট সিলেবাসে পুরোটাই কিন্তু ইনক্লুড করা হয়েছে। তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক, যেটা আমরা ফার্স্ট ল থেকে, তাপগতিবিদ্যার ফার্স্ট ল থেকে পাই সেটা। এবং যেহেতু এই তাপ, অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা আসে, এর সঙ্গে কিন্তু মোলার আপেক্ষিক তাপ অর্থাৎ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ অর্থাৎ সিপি এবং সিভির ব্যাপারটাও অটোমেটিক চলে আসে। মোলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা সেটাও আমাদের পড়তে হবে। সিভি এর মান কোনটার ক্ষেত্রে বেশি, কেন বেশি, সেই ব্যাখ্যাটা। সিপি সিভি এর অনুপাত থেকে আমরা যে গামা পাই, গামা এর গুরুত্ব, বিভিন্ন পরমাণু গ্যাসের জন্য গামা এর মান, সেই জিনিসটাও রয়েছে এক্ষেত্রে। তো যেটা বললাম ফার্স্ট চ্যাপ্টার থেকে আসলে সবকিছু তোমাকে দেখতে হবে মোটামুটি, কারণ একটা টপিক যখন বলা হয়েছে যেমন তাপ, অভ্যন্তরীণ শক্তি, কাজ, তার আন্ডারে যতগুলো ছোট ছোট টপিক রয়েছে, যেমন এটা 1.5 টপিক, তার ভিতরে যা যা টপিক রয়েছে সেগুলো তো আমাকে পড়তেই হবে, ঠিক আছে। বরং কিছুটা বেশি পড়া ভালো, কিছুটা বেশি প্র্যাকটিস করা ভালো, কিছুটা কাটছাট করতে গিয়ে যাতে আমি বেজে না যাই বা আমার প্রিপারেশনটা অসম্পূর্ণ না থাকে। তো রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের যে রাশিমালা, প্রসারণ, সংকোচন, টোটাল 4টা কাজের রাশিমালা আমরা পেয়েছিলাম, সেগুলো দেখতে হবে, ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, সেগুলো। এরপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাও ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয় সূত্রে বিভিন্ন বিজ্ঞানের যে বিবৃতিগুলো রয়েছে, উল্লেখযোগ্য বিবৃতিগুলো, সেগুলো লাগবে। দ্বিতীয় সূত্র থেকে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, সে প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য, পার্থক্য আকারে সেটা পড়বে। এই টপিকটাও রয়েছে সরাসরি সিলেবাসে। কার্ণচক্র রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ম্যাথের জন্য। কার্ণচক্র বলতে কি বোঝায় এবং এই চক্রের সাহায্যে বিভিন্ন স্তরে, বিভিন্ন স্টেজে কাজের যে কাজ নির্ণয়, কাজের ইকুয়েশন নির্ণয়, সেটা কার্ণচক্রের মূলনীতি। কার্ণচক্রের বিভিন্ন ধাপ, 4টা ধাপ আমরা জানি। তারপরে তাপীয় ইঞ্জিন, ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সিকিউ প্রশ্নের জন্য। লাস্ট অফ অল যেটা রয়েছে রেফ্রিজারেটর, রেফ্রিজারেটরে তোমরা মূলত যেটা পড়তে হবে, রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহক যেটা রয়েছে বা কার্যকৃত সহক, সেই রিলেটেড ছোটখাটো কিছু ম্যাথ রয়েছে, সেগুলো করতে হবে। তো সিলেবাসের দেখেই বুঝতে পারছো আশা করি যে এই চ্যাপ্টারে সবগুলো জিনিসই, অর্থাৎ পুরো চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, তোমাদেরকে পড়তে হবে, কোনো অপশন নাই এই চ্যাপ্টার থেকে কাটছাট করার। আর যেহেতু চ্যাপ্টার কম, আশা করি কাটছাটের ব্যাপারটাও তোমরা করবে না। লাস্টে এন্ট্রপির ব্যাপারটাও রয়েছে। এন্ট্রপি তো ইম্পর্টেন্ট ম্যাথের জন্য, সেটা বলার অপেক্ষা রাখে না, এবং সিলেবাসেও সেটা রয়েছে। তাহলে এখন তোমার সৃজনশীল প্রশ্নের জন্য কি করবে? ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে এই তাপগতিবিদ্যা চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টারের জন্য
সৃজনশীল প্রশ্ন যদি টপিকগুলো বলতে হয়, মূলত সব টপিকই এখানে লাগছে। ফার্স্ট অফ অল থার্মোমিটার দিয়ে শুরু, থার্মোমিটারের ক্ষেত্রে ত্রুটি এবং তাপমাত্রার স্কেল সেটা রয়েছে। সেকেন্ডলি রয়েছে যে এখন সৃজনশীলের জন্য যদি ফার্স্ট চ্যাপ্টার থেকে বলি, থার্মোমিটারের ত্রুটি, তাপমাত্রার স্কেল গুলো রয়েছে সেগুলো সম্পর্ক, রুদ্ধতাপ সমষ্ণ প্রক্রিয়ার যা যা ধরনের প্রশ্ন আসে তোমরা জানো, প্র্যাকটিস করেছো। প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কোন প্রক্রিয়াটি প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী সেই জিনিসটা রিলেটেড প্রশ্ন। কার্ণচক্রের সাহায্যে কৃত কাজ নির্ণয়, ইঞ্জিনের দক্ষতা বাড়ানো কমানো সেই রিলেটেড প্রশ্নগুলো। এন্ট্রপি নির্ণয়, একটা বিভিন্ন সিস্টেমের পরিবর্তনে এন্ট্রপি নির্ণয়। আর রেফ্রিজারেটরে কার্যকৃত সহগ রিলেটেড ম্যাথ। তো এই চ্যাপ্টারে যেহেতু কন্টেন্ট একটু বেশি, তবে একটু বেশি এফোর্ট দিয়ে আশা করি চেষ্টা করবে তোমরা। সেকেন্ড চ্যাপ্টার তো নেই, থার্ড চ্যাপ্টারে চলে যাই আমরা। পরের চ্যাপ্টার হলো চলো তড়িৎ, এবং এই চ্যাপ্টার থেকেও কম বেশি সব টপিকই এসছে শর্ট সিলেবাসে। প্রথমত রয়েছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। এখানে রোধ, ওহমের সূত্র, রোধের যে সূত্রগুলো রয়েছে, দৈর্ঘ্যের সূত্র, প্রস্থচ্ছেদের সূত্র, আপেক্ষিক রোধ, তারপরে পরিবাহিতার বিপরীত রাশি যেটা রয়েছে, অর্থাৎ সবকিছুই এই রোধের উপর তাপমাত্রার প্রভাব রিলেটেড যা যা কিছু রয়েছে, পরিবাহিতাঙ্ক, তাপমাত্রার প্রভাব এবং রোধের উষ্ণতা গুণাঙ্ক ইত্যাদি বিষয়, রোধ, আপেক্ষিক রোধের পার্থক্য সবই লাগবে। পরের টপিক রয়েছে জুলের তাপীয় ক্রিয়া। তাপীয় ক্রিয়ায় আবার জুলের সূত্রগুলো রয়েছে। এছাড়াও জুলের তাপীয় ক্রিয়া, যেহেতু তাপ উৎপন্ন হয়, তাপের যে বিশেষ সমীকরণটা রয়েছে, এই সমীকরণগুলো ম্যাথের জন্য লাগে, সেটা তোমরা জানো। তাপের যান্ত্রিক সমতা কি, যান্ত্রিক সমতা রিলেটেড ব্যবহারিক যেহেতু এক্ষেত্রে করতে হবে। তো এখান থেকে জুলের তাপীয় ক্রিয়া থেকে জুলের সূত্রগুলো যেগুলো রয়েছে, 3টা সূত্র, সেগুলো পড়তে হবে। জুলের 3টা সূত্র রয়েছে, এবং এখান থেকে যেহেতু ক্ষমতার থেকে তোমাদের যে কারেন্ট বিল হিসেব করা, বাসা বাড়িতে হোক বিভিন্ন জায়গায় কারেন্ট বিল হিসেবের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করতে হবে। তারপরে যেটা রয়েছে যে কারেন্ট বিলের ইয়েটা তো বললামই, কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বল, এই টপিকটাও সরাসরি আছে। অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক বল, তারপরে এর মধ্যে যে ছোট ছোট টপিকগুলো রয়েছে, প্রবাহ ঘনত্ব, কোষের অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক বল কি, দুইটা খুবই ইম্পর্টেন্ট নীতি, বিভব বিভাজক নীতি, এই দুটা নীতি জানতেই হবে। বিভব বিভাজক নীতি এবং প্রবাহ বিভাজক নীতি, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এইগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের বইতে শর্ট সিলেবাসে উল্লেখ করা নেই, কিন্তু অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক শক্তি এই টপিকের আন্ডারে কিন্তু এই ছোট ছোট টপিকগুলো চলে আসছে। কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায়, মূলত শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এই 2 ধরনের সমবায় আমরা দেখে থাকি। তো এই সমবায় রিলেটেড যে টপিক রয়েছে সেটাও সরাসরি আছে। এরপরে রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারশফের সূত্র। এই চ্যাপ্টারে 2টা সূত্র রয়েছে কারশফের সূত্র, যেমন তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, তেমনি লাস্টের যে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন তার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ টোটাল সৃজনশীল প্রশ্ন হিসেবেই কারশফের সূত্র ইম্পর্টেন্ট। কারশফের সূত্রের ব্যবহারের মধ্যে রয়েছে তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য নির্ণয় এবং হুইটস্টোন ব্রিজ, আরেকটা ইম্পর্টেন্ট টপিক হুইটস্টোন ব্রিজ, সেটা কারশফের সূত্র মধ্যেই রয়েছে। তারপরে শান্টের ব্যবহার একেবারে শেষে, শান্টের ব্যবহার এটাও শর্ট সিলেবাসে রয়েছে। অর্থাৎ বলতে গেলে চ্যাপ্টার 3-তে এসে চ্যাপ্টার 1-এর মতো সব কন্টেন্টগুলোই আসছে মোটামুটি, শুধুমাত্র শেষের দিকে যে মিটার ব্রিজ, পটেনশিওমিটার,
পোস্ট অফিস বক্স বা যে ইয়েগুলো রয়েছে ব্যবহারিক অংশ সেটা বাদে। আর এখান থেকে ব্যবহারিক রয়েছে মিটার ব্রিজের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয়। তাহলে এখন কথা হচ্ছে তোমাদের যে সৃজনশীলের জন্য কি কি পড়বে এখান থেকে। রোধের সমবায় থেকে অর্থাৎ রোধের সমবায়ের সার্কিট রিলেটেড প্রশ্নগুলো, প্রবাহ নির্ণয়, বিভব নির্ণয়, সেখান থেকে একটা সার্কিটের বিভিন্ন অংশের থেকে প্রবাহ নির্ণয় বা টোটাল প্রবাহ নির্ণয়, বিভিন্ন অংশের প্রবাহ নির্ণয়, বিভিন্ন অংশের বিভব নির্ণয় ইত্যাদি অনেক অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্র্যাকটিস করতে হবে এটা। বিদ্যুৎ বিল নির্ণয়টা মোটামুটি একবার যদি একটা বড় ম্যাথ প্র্যাকটিস করো, বিদ্যুৎ বিলের অঙ্কগুলো মোটামুটি পারা যায়। কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ, এটাও বেশ প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক রয়েছে, বিভিন্ন ধরনের সার্কিট রয়েছে। শান্টের সাথে গ্যালভানোমিটার এবং শান্টের প্রবাহ নির্ণয়, শান্টের মান নির্ণয় ইত্যাদি, এই টপিকটাও ইম্পর্টেন্ট টপিক। পরের চ্যাপ্টার রয়েছে ভৌত আলোক বিজ্ঞান, চ্যাপ্টার 7। মাঝখানে ম্যাগনেটিজম অংশ থেকে কিছুই নেই, আলোক বিজ্ঞান থেকে ভৌত আলোক বিজ্ঞান, কিন্তু এখানে পুরো চ্যাপ্টারের কিন্তু নেই প্রশ্ন বা টপিকগুলো সবগুলো নেই। যেমন প্রথমে রয়েছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ, সেখান থেকে যে প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলো, পয়েন্টিং ভেক্টর, আলোক বছর, এই তাড়িৎ চৌম্বক তরঙ্গ টপিকের আন্ডারে যা যা রয়েছে ছোট ছোট টপিকগুলো। তারপরে রয়েছে তোমাদের স্পেকট্রামগুলো, যে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রামগুলো রয়েছে সেগুলো, বিভিন্ন স্পেকট্রাম এবং বা বর্ণালী। তো সেই বর্ণালীগুলোর বৈশিষ্ট্য কিন্তু লাগবে। বৈশিষ্ট্য অনুধাবনমূলক প্রশ্ন আকারে কিংবা এমসিকিউর জন্য বিভিন্ন যে বর্ণালীগুলো রয়েছে সেগুলো লাগবে। তারপরে রয়েছে তরঙ্গমুখ এবং হাইগেনের নীতি। তরঙ্গমুখ লাগবে, তরঙ্গমুখ থেকে এরপরে হাইগেনের যে টোটাল প্রিন্সিপালটা বিবৃতিটা বা ব্যাখ্যাটা সেটা লাগবে। হাইগেনের প্রিন্সিপালের সাহায্যে আলোর প্রতিসরণের সূত্র প্রতিপাদন, এইটা যেহেতু প্রতিপাদন টাইপ প্রশ্ন, এটা সেরকম প্রয়োজন নাই, প্রিন্সিপালটা তোমরা দেখে রাখবে। তারপরে এই চ্যাপ্টারে যেহেতু খুবই শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আলোর ব্যতিচার। সেই ব্যতিচারের ব্যাখ্যা, ব্যতিচারের প্রকারভেদ, গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার, ব্যতিচারের ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, ইয়ং-এর দ্বিচির পরীক্ষা সেটাও রয়েছে। ইয়ং-এর দ্বিচির পরীক্ষার সাহায্যে উজ্জ্বল ডোরা সৃষ্টির শর্ত, অন্ধকার ডোরা সৃষ্টির শর্ত, এছাড়া ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, সেগুলো তো রয়েছেই। অর্থাৎ ব্যতিচার রিলেটেড যা কিছু রয়েছে, যেহেতু অপবর্তন সমবর্তন এই চ্যাপ্টারে নাই, সো ব্যতিচার রিলেটেড যা কিছু রয়েছে সেগুলো সবই পড়তে হবে সহজ কথায়। তাহলে এখন সৃজনশীলের জন্য কি পড়বে এই চ্যাপ্টারে, যেহেতু একটা অংশ, অর্ধেক অংশ বাদই দিয়ে দেওয়া হয়েছে। সৃজনশীলের জন্য প্রথম থেকে শুরু করে ব্যতিচার বা ইয়ং-এর দ্বিচির পরীক্ষা, গঠনমূলক, ধ্বংসাত্মক ব্যতিচার, এগুলো রিলেটেড প্রশ্নগুলো, আবার প্রথম দিককার টপিকগুলো থেকে ছোট ছোট প্রশ্নগুলো সেগুলো পড়তে হবে। এরপরে রয়েছে চ্যাপ্টার 8, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। চ্যাপ্টার 8-এও বেশ শর্ট সিলেবাস করা হয়েছে। প্রথমত আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেটা থেকে কি কি বিষয়গুলো আসে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কার হাত ধরে হয়, কিভাবে হয়, সেই জিনিসগুলো। এর সাথে রয়েছে জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো, সরাসরি রয়েছে শর্ট সিলেবাসে। তাছাড়া রয়েছে মাইকেলসন মরলের পরীক্ষাটা, অর্থাৎ ইথারের অস্তিত্ব নেই, সেই পরীক্ষাটা কিন্তু নাই, সেটার প্রয়োজনও নাই। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, মূলত চ্যাপ্টার 8-এর সিলেবাস হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলতে
সেখান থেকে যে 3 ধরনের আপেক্ষিকতা সেটা রয়েছে। তার আগে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব থেকে যে 2টা স্বীকার্য রয়েছে, প্রথম স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য, সেই স্বীকার্যগুলো একটু পড়তে হবে। এবং তারপরে রয়েছে গ্যালিলিও রূপান্তর, লরেঞ্জ রূপান্তর। এখানে ইকুয়েশনগুলো ভালো করে দেখবে, গ্যালিলিও রূপান্তর এবং লরেঞ্জ রূপান্তর। গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতা কি, সেখান থেকে লরেঞ্জ রূপান্তর কেন বেশি অ্যাকসেপ্টেবল সেগুলো দেখবে, ইকুয়েশনগুলো ভালো করে দেখবে। এবং তারপরে রয়েছে আপেক্ষিকতা। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে 3টা ব্যাপার: কাল, দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভরের আপেক্ষিকতা অর্থাৎ ভর বৃদ্ধি, ভর সম্প্রসারণ। এই 3টা বিষয় নিয়েই মূলত এই চ্যাপ্টারের প্র্যাকটিস বা সৃজনশীল অংশে প্র্যাকটিস করতে হবে, যেহেতু পরের টপিকগুলো কিছুই নেই। তোমাদের কম্পটন ক্রিয়া রয়েছে, ফটো ইলেকট্রিক ক্রিয়া ছিল, ব্রগলি তরঙ্গ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এগুলো কিছুই যেহেতু নেই, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বে গিয়েই সিলেবাস শেষ হয়ে গেছে। সো তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এখান থেকে সৃজনশীল অংশের জন্য কি পড়বে, ওই আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব রিলেটেড যে 3টা টপিক রয়েছে, কাল, দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা, এছাড়া মাঝখানে যে লরেঞ্জ রূপান্তর, গ্যালিলিওর যে বিবৃতিগুলো, গ্যালিলিও রূপান্তর, লরেঞ্জ রূপান্তর, সেই ইকুয়েশনগুলো রিলেটেড টপিকগুলো একটু পড়বে, যাতে করে সেটা প্রশ্ন আসলে পারা যায়। আর এমসিকিউ প্রিপারেশনও যা যা সিলেবাসে আছে সেই অনুযায়ী হবে। এরপরে চ্যাপ্টার 10, সিলেবাসের লাস্ট চ্যাপ্টার হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এবং এই চ্যাপ্টারটা থেকেও মোটামুটি সব টপিকগুলোই রয়েছে শর্ট সিলেবাসে। যদি বলি শর্ট সিলেবাসের কথা, প্রথমত রয়েছে ব্যান্ড তত্ত্ব, যে বিভিন্ন ব্যান্ডগুলো রয়েছে, যোজ্যতা ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, সেইগুলো নিয়ে ব্যান্ড তত্ত্বটা রয়েছে। তারপরে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, তাদের ব্যাখ্যাগুলো পার্থক্য আকারে এবং ব্যান্ড তত্ত্ব দিয়ে কিন্তু সেটা পড়বে। তারপরে যে সেমিকন্ডাক্টর টাইপগুলো, সেখান থেকে এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইলেকট্রন হোলের ধারণা, সেই টপিকটা সরাসরি রয়েছে সিলেবাসে। ইলেকট্রন হোলের ধারণা থেকে আমরা পি টাইপ, এন টাইপ, অর্থাৎ পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর থেকেই তো ইলেকট্রন হোল ধারণা পাওয়া যায়। তো এই 2 ধরনের সেমিকন্ডাক্টর, জাংশন, ডায়োড, অর্থাৎ ডায়োডের কার্যক্রম, ডায়োড কিভাবে কাজ করে, ডায়োডের যে পুরো স্ট্রাকচারটা, বর্ণনাটা, ডিপ্লেশন লেয়ার, বিভব প্রাচীর ইত্যাদি নিয়ে যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো। ডায়োডের বায়াসিং, 2 ধরনের বায়াসিং হয়, ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসিং। সেই 2 ধরনের বায়াসিং এবং 2 ধরনের বায়াসিং এর পার্থক্য, সেখান থেকে ডায়োডের বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ ডায়োড রিলেটেড যে গ্রাফটা রয়েছে, বৈশিষ্ট্য লেখো, সেটা এই লেখকটা থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন আসে। এবং তারপরে রয়েছে একমুখীকরণ, অর্থাৎ রেকটিফিকেশন, ডায়োডের সাহায্যে রেকটিফিকেশন করা, অর্ধতরঙ্গ একমুখী কারক, পূর্ণতরঙ্গ একমুখী কারক, সেটার আবার 2টা প্রসেস রয়েছে, সেন্টার টেপ রেকটিফায়ার, একটা হচ্ছে সেন্টার টেপ রেকটিফায়ার। এই 2টি ডায়োড ব্যবহার করে মাঝখানে ট্যাপিং করে যে রেকটিফায়ারটা ডিজাইন করা, সেটা সেন্টার টেপ রেকটিফায়ার। আরেকটা রেকটিফায়ার হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, 4টা ডায়োড ব্যবহার করে যে ব্রিজ ফর্ম করা হয়, সেই রেকটিফায়ারটা। এগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নেও আসে, রেকটিফিকেশনের বর্ণনা, ডায়োড কিভাবে পূর্ণতরঙ্গ একমুখী করে বর্ণনা, এগুলো সৃজনশীল প্রশ্নেও কিন্তু আসে। তো এগুলো চিত্র দিয়ে ব্যাখ্যাগুলো খুব ভালো করে পড়বে। তারপরে রয়েছে ট্রানজিস্টরের ক্ষেত্রে টাইপগুলো পিএনপি, এনপিএন ট্রানজিস্টরের বায়াসিং কিভাবে করতে হয়, পিএনপি ট্রানজিস্টরের বায়াসিং, এনপিএন ট্রানজিস্টরের বায়াসিং, ঠিক আছে। সেখান থেকে ট্রানজিস্টরের যে মৌলিক বিন্যাস, 3 ধরনের বিন্যাস দেখি আমরা, কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর,
সেই টপিকটা রয়েছে, এটাও রয়েছে সিলেবাসে। গ্রাফ ডায়াগ্রাম দিয়ে কিন্তু সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যাগুলো আসে প্রশ্নে। ট্রানজিস্টরের ব্যবহারে রয়েছে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, সেটা ব্যাখ্যা করো, এটাও রয়েছে সিলেবাসে। ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে, এটাও আসে, সৃজনশীল প্রশ্নে কিন্তু আসে। সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার, ট্রানজিস্টর থেকে বিভিন্ন ধরনের গেইন, ট্রানজিস্টরের কারেন্ট গেইন, প্রবাহ লাভ নির্ণয়, ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে হবে। তারপরে নম্বর পদ্ধতি রয়েছে, সেটা তোমরা আইসিটিতে সেখানেও খুব ভালো করে পড়েছো কি কি ধরনের নম্বর পদ্ধতি রয়েছে। এবং একেবারে শেষে যে লজিক গেট, খুব ইম্পর্টেন্ট টপিক লজিক গেট থেকে সৃজনশীল প্রশ্ন আসে। তো এই হলো এই চ্যাপ্টারের মোটামুটি টপিকগুলো যেগুলো শর্ট সিলেবাসে ইনক্লুডেড রয়েছে। তো এই চ্যাপ্টারে সৃজনশীলের জন্য কি দেখবে, চ্যাপ্টার 10-এ সবই দেখতে হবে, বিকজ পুরো চ্যাপ্টার রয়েছে। প্রথমত প্রথম দিককার যে ডায়োড নিয়ে বলেছি, ডায়োডের ক্ষেত্রে ডায়োড যে রেকটিফায়ার হিসেবে কাজ করে সেটার ব্যাখ্যা, সেগুলো আসে। ট্রানজিস্টরের বায়াসিংগুলো আসে, কমন এমিটার, কমন কালেক্টর, কমন যে বেস, কমন বেস। তো এগুলো অনুধাবনমূলক প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্নের বিভিন্ন পার্ট হিসেবে আসে। সো ট্রানজিস্টর, ডায়োড ইত্যাদি অংশগুলো খুব ভালো করে পড়তে হবে। পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন পদ্ধতি, এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন পদ্ধতি, ট্রানজিস্টরের ব্যবহার নিয়েও প্রশ্ন আসে। একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে ব্যাখ্যা করে, সুইচ হিসেবে কাজ করে ব্যাখ্যা করে, সৃজনশীল প্রশ্নেই আসে। প্রবাহ লাভ, বিবর্তন, গুণক ইত্যাদি রিলেটেড প্রশ্নগুলো আসে। নম্বর পদ্ধতি সেটা তো রয়েছে, নম্বর পদ্ধতি থেকে পুরো পূর্ণাঙ্গ প্রশ্ন একটু কম হয়, এমসিকিউ প্রশ্নটা একটু বেশি থাকে। এছাড়া লজিক গেট, সেটা আবার খুব ইম্পর্টেন্ট সৃজনশীল অংশের জন্য। তো এই হলো তোমাদের শর্ট সিলেবাসের 5টা চ্যাপ্টার, বিশেষ করে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 10 কিন্তু পুরো চ্যাপ্টারই রয়েছে, আর চ্যাপ্টার 7 and 8 সেগুলো অংশবিশেষ রয়েছে। তো যেভাবে আছে সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন নিতে থাকো, খুব ভালো করে প্রিপারেশন নাও, যেহেতু সিলেবাস খুব শর্ট, প্রশ্নের ভ্যারাইটি অনেক রকম হতে পারে, যেটা আরও বেশি চ্যালেঞ্জিং আগের থেকে। তো সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতি নাও, যাতে করে ভালো একটা এক্সাম তোমরা অ্যাটেন্ড করতে পারো, ভালো করতে পারো, শুধুমাত্র এইচএসসির জন্য নয়, পরের সকল ধাপের জন্য। তো তোমাদের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। পরের ক্লাসে আমরা ডিটেলস সেকেন্ড পেপার থেকে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। যেহেতু ফার্স্ট পেপার থেকে তোমাদের আমি বলেছিলাম যে প্রথম ক্লাসে ফার্স্ট পেপার থেকে কোনো যদি স্পেশাল আলোচনা চাও তোমরা, কোনো কন্টেন্ট রিলেট নিয়ে, সেটা কমেন্ট সেকশনে জানাও। তো সেরকম রেসপন্স আমি পাইনি। সো সেকেন্ড পেপার নিয়ে অনেক কারো কোয়েরি ছিল, সেগুলো নিয়ে কিছু বিষয় আশা করি পরের ক্লাসগুলোতে ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।